আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। আবির দুর্বোধ্য দৃষ্টিতে মেঘের ক্রন্দণ্ডতে দৃঢ়তার চেয়ে আছে। মেঘের নিরন্তর কান্নায় আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলল, নিষ্করুক এই পৃথিবীতে হয়তো কেউ আছে যে তোকে তার পৃথিবী মনে করে। তোর সমীপে তার মন অনুরোচিত হয়। খুঁজে দেখিস, তোর আশেপাশে এমন কেউ আছে যে তোর কণ্ঠস্বর শোনার জন্য প্রতিনিয়ত ছটফট করে। চিৎকার করে বললেই কেউ কারো আপন হতে পারে না। পেক কাঁদছে আর বিড়বিড় করে বলছে, সেই কেউটা কি সারা জীবন কেউ হয়েই থাকবে? আমি মৃদু হেসে বলল, হয়তো না, সময় হলে ঠিকই আপন করে নেবে। মেঘ আর চোখে আবিরকে দেখে তাচ্ছিল্য স্বরে বলল, হ্যাঁ, তবে আমাকে নয়, হয়তো আমার লাশটাকে। আবির তেজপূর্ণ কণ্ঠে চিৎকার করলো, একটা থাপ্পড় মারবো তোকে। কথাটা বলতে বলতে হাত উপরে তুলল আবির। ক্রুদ্ধ আঁকিতে চাইল মেঘের অভিমুখে। ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে উঠেছে। মেঘ কিছুটা সরে গিয়ে তাকালো আবিরের দিকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবিরের সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল। মেঘ ভ্রু কুঁচকে বেজা কণ্ঠে বলল, থামলেন কেন? এখন থাপ্পড় দিলে অনুভব করতে পারবো, লাশ হয়ে গেলে তো আর পারবো না। দেন। আবির আবারও চিৎকার করলো, মেঘ! আবির উঠে পাশে আবির উঠে পাশে থাকা একটি কাঠের চেয়ার শরীরে সর্বশক্তি দিয়ে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ সেই পথে নিশ্চুপ চেয়ে রইল। তারপর সোফার উপর দুপা তুলে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছে। মেঘ এখানে আসতে চাইছিল না, কিন্তু তানবীর জোর করে নিয়ে আসছে। এখানে আসার পর থেকে তানবীর, আসিফ আর আরিফ আড্ডায় মগ্ন হয়ে আছে। 10 মিনিটও হয়নি আবির এক গ্লাস শরবত নিয়ে আসছে। মেঘের মাথায় হাত রাখতে মেঘ আটকে উঠে তাকালো। আবির পাশে বসে শান্ত স্বরে বলল, শরবতটা খান। এক শক্ত কণ্ঠে বলতে চাইল, খাবো না, কিন্তু আবিরের অগ্নিয়গিরি লাভার ন্যায় লাল দু চোখে চোখ পড়তেই ভয়ে আর কিছু বলল না। শরবতের গ্লাস নিয়ে ডকডক করে গ্লাস ভর্তি শরবত শেষ করে ফেলল। আবির দীর্ঘস্তে মেঘের দু চোখ মুছে ঠান্ডা কণ্ঠে বলল, গায়ে হলুদের প্রোগ্রামে এসে এভাবে কাঁদলে মানুষ উল্টা পাল্টা ভাববে। এখন শান্ত হ, কিছুক্ষণ রেস্টে পরে বাসায় গিয়ে আবার কাঁদিস। মেঘ আকুল কণ্ঠে শুধালো, আমি কাঁদলে আপনার বুঝি খুব ভালো লাগে? আবির মনে মনে আওড়ালো, তোর চোখে পানি দেখলে কলিজা ফেটে যায় আমার। আবির অপলক মেঘের দিকে তাকিয়ে উঠে চলে যাচ্ছে। মেঘ মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বললেন না? আবির কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। আবিরের এমন আচরণে মেঘের বড্ড অভিমান হলো। আবির বেরিয়ে যেতেই জান্নাত, আইরিন, মিম একে একে ডেকে গেছে, কিন্তু মেঘকে এক চুলো নড়াতে পারেনি। আবির বাসা থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেছে। রাকিব ফোনের পর ফোন দিচ্ছে। আগামীকাল রাকিবদের বিয়ে, কোথায় একটু আনন্দ করবে, কিন্তু বন্ধু তারও উপায় নেই। 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, আবির ফোন ধরছে না, বাসায়ও ফিরছে না। রাকিব, আসিফ, তানবীর একের পর এক কল দিয়ে যাচ্ছে, কারো কলই রিসিভ করছে না আবির। মেঘ চুপচাপ বসে বসে সবার কর্মকাণ্ড দেখছে। মনের ভেতর ভয় হচ্ছে ঠিকই, কিন্তু সে কল দেবে না বলে জেদ ধরে বসে আছে। প্রায় 1.5 ঘন্টা পর আবির বৃষ্টিতে অর্ধেক ভিজে বাসায় আসছে। আবিরকে দেখেই রাকিব হুঙ্কার দিয়ে উঠল, কোথায় গেছিলি তুই? তোর গেস্টের সাথে দেখা করতে। ফোন ধরে বলা যাইতো না? তোর যন্ত্রণায় কি বিয়েটাও করতে পারবো না? আবির মলিন হেসে বলল, সরি। রাকিব এবার গলার স্বর নিচু করে জিজ্ঞেস করলো, কি হয়েছে আবির? আরে কিছু হয়নি। আবির রুমে ঢুকতেই মেঘের দিকে এক পলক তাকালো। আবিরকে রুমে ঢুকতে দেখেই মেঘের পাত নামিয়ে স্বাভাবিকভাবে বসেছে। আবির একটা চেয়ার টেনে এক পাশে বসে পড়েছে। আইরিন তাড়াতাড়ি করে একটা ভেজা টাওয়াল নিয়ে আসছে। আবিরের অর্ধেক শরীর ভেজা। আইরিন স্বাভাবিক স্বরে বলল, নাও, মাথাটা মুছো, আমি আসিফ ভাইয়ের একটা শার্ট নিয়ে আসি। আবির গম্ভীর কণ্ঠে বলল, টাওয়েল, শার্ট কিছুই লাগবে না আমার। আরিয়ান ভ্রু কুঁচকে বাড়ি কণ্ঠে বলল, এমনিতেই ভিজে আসছো, আবার মাথাও মুছতেছ না, পরে কিন্তু সর্দি লেগে যাবে। আবির বাবুক স্বরে বলল, তারপর কি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মরে যাব? আইরিন কপট রাগ দেখিয়ে বলল, বাজে কথা বলো কেন? নাও, মাথা মুছো। আবির বাড়ি কণ্ঠে বলল, মরে গেলে মাথা মুছে কি করব? নিয়ে যা টাওয়েল। এক তড়িৎ বেগে বসা থেকে উঠে এসে আইরিনের থেকে টাওয়েল নিয়ে শক্ত কণ্ঠে বলল, আইরিন, একটা শার্ট নিয়ে আসো। আরিন শার্ট আনতে চলে গেছে। মেঘ আবিরের চুল মুছতে মুছতে রাগে স্বরে বলল, আমি কাউকে মরে যেতে বলিনি। এমন সময় রাকিব ওদের ডাকতে রুমে আসছে। এই দৃশ্য দেখে দু হাতে মুখ লুকিয়ে ঠাট্টার স্বরে বলল, আমি মনে হয় ভুল করে রুমে চলে আসছি, এখন কি করব? আবির তপ্ত স্বরে বলল, মাপ চা। মেঘ আবিরকে থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ঠিকই রুমে আসছেন, আপনি ঠিকই রুমে এসেছেন, ভেতরে আসুন। রাকিব ঠাট্টার স্বরে আবারও বলল, বন্ধু আমার, ভুল হয়ে গেছে, মাফ করে দিস। রাকিব বিড়বিড় করতে করতে রুমে আসলো। যে জীবনে এমন যত্ন পেলাম না, সেই জীবনের প্রতি ধিক্কার জানাই।
মেঘ টাওয়াল সরিয়ে আবার সোফায় গিয়ে বসলো। এই রুমে কোনো মানুষজন নেই। গায়ে হলুদের মঞ্চ ভিতরের দিকে একটা বড় রুমে করা হয়েছে। আত্মীয় স্বজন এমনকি তানভীররাও মঞ্চের কাছে আড্ডা দিচ্ছে। মেঘের ভালো লাগছিল না বলে এই রুমে এসে বসেছিল। মেঘের জন্য আবিরও এই রুমেই এসে বসেছে। একই মঞ্চে যায়, আবার একটু পর পর আবির মেঘকে নিতে আসে। আরিফের একটা শার্ট মেঘকে নিয়ে দিয়ে চলে গেছে। মেঘ শার্ট এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা পরে আসুন। শার্ট পরে কি হবে? মরে গেলে তো লাশই হয়ে যাব। মেঘ এবার অগ্নিদৃষ্টিতে তাকালো। মেঘের ইচ্ছে করছিল আব্বিরের মুখ চেপে ধরতে, কিন্তু পারল না। রাকিব রুম থেকে বেরিয়ে যেতে যেতে রাগী স্বরে বলল, 5 মিনিটের মধ্যে তোদের নাটক শেষ করে যদি ভেতরে না আসিস, তাহলে তোদের দুইটাকে মেরে আমি কাল জেলে চলে যাব। মেঘ মৃদু হেসে বলল, তাহলে রিয়াপুর কি করবে? কি আর করবে? জেলখানার বাইরে বসে কাঁদবে। তোমরা তো আর আমার কোনো উপায় রাখছো না। আবির গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে যা, আমরা আসতেছি। আবির পাঞ্জাবি খুলে সেকেন্ডের মধ্যে শার্টটা পরে ফেলেছে। মেঘ আবিরের ভেজা পাঞ্জাবি হাতে নিয়ে কপাল গুটিয়ে প্রশ্ন করলো, আপনি কোথায় গিয়েছিলেন? আর এত ভিজলেন কিভাবে? আবির সরুনেত্রে তাকিয়ে মৃদু হেসে বলল, তোর না হওয়া শ্বশুর আর তার ছেলেকে দেখতে গেছিলাম। আবির রুম থেকে বেরিয়ে যাচ্ছে। মেঘ নিঃশব্দে হেসে প্রশ্ন করলো, পছন্দ হয়েছে? আবির গাড় ঘুরিয়ে চাপা সরে পড়ল, খুব। মেঘ মিটিমিটি হাসছে। এতক্ষণ যাবৎ মনের কোণে জমে থাকা অভিমানগুলো মুহূর্তেই গায়েব হয়ে গেছে। বিকেলে মেহমান না আসার কারণটা মেঘ এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছে। চোখ মুখ মুছে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে মঞ্চে গেল। মিম মেঘকে দেখে জিজ্ঞেস করলো, মন ভালো হয়েছে তোমার? হুম। এখন কিভাবে ভালো হলো? মেঘ মিমের কানের কাছে বিড়বিড় করে বলল, আজ আমাকে যাদের দেখতে আসার কথা ছিল, আবির ভাই তাদের। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি করছে? মেঘ মেঘেশ্বরে বলল, তেমন কিছু না, তুই বুঝবি না। মেঘ মেঘের হাসি মুখ দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ফুপ্পি আগে কয়েকবার মেঘের কাছে যেতে চেয়েছিল, কিন্তু জান্নাত যেতে দেয়নি। কারণ ফুপ্পি মেঘকে বোঝাতে গেলে দেখা যাবে দুজনেই কেঁদে একাকার অবস্থা করে ফেলবে। ছেলে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি কাছে বিষয়টা আত্মীয়রা ভালো চোখে নেবে না, তাই জান্নাত ওনাদের মেঘের কাছে যেতে দেয়নি। প্রায় 2-3 ঘন্টা গায়ে হলুদের প্রোগ্রাম চলছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। আলী আহমদ খান আবিরকে কল দিলেন। আবির রিসিভ করে বলল, হ্যাঁ আব্বু বলো, কি করছো? এখন খাবো, খেয়ে বের হব। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, যদি থাকার সমস্যা না থাকে তাহলে আজ রাতটা ওখানেই থেকেও। দিনের অবস্থা খুবই খারাপ, কখন কোন অঘটন ঘটে বলা যায় না। আজ আসার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। আবির সবাইকে জানিয়ে দিয়েছে। গভীর রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে। মেঘের প্রচন্ড মাথা ব্যথা করছে। সারাদিন যাবৎ কাঁদতে কাঁদতে এখন মাথা ব্যথায় চোখ মেলতে পারছে না। খেতেও ইচ্ছে করছে না। আবিরের জোরাজুরিতে কোনো রকমে অল্প খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ, মিম, আইরিন সবাই এক রুমে শুয়েছে। মাঝরাতে কারো কান্নার শব্দে হঠাৎ করেই মেঘের ঘুম ভেঙে গেছে। একে অপরিচিত জায়গা, আশেপাশে সব অন্ধকার, কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে কোনো ছেলে কাঁদছে। মেঘের মনে আতঙ্ক আর কৌতূহল দুটাই বাসা বাঁধছে। ধীরে ধীরে শোয়া থেকে ফ্লোরে পা রাখতেই কোনো মানুষের গায়ে পা লাগলো। অমনি মেঘ লাফ দিয়ে উঠেছে। তারপর মনে পড়লো রাকিব ভাই আর 2-3টা কাজিন রাতে এই রুমে শুয়েছিল। মেঘ ভয়ে ভয়ে রুম থেকে বের হলো। 2টা রুম পরে একটা রুমে আলো জ্বলছে। সেটা সুপার রুম। আর সেই রুম থেকে কান্নার শব্দ আসছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে পা বাড়ালো সেই রুমের উদ্দেশ্যে। যত এগিয়ে যাচ্ছে পুরুষালী কণ্ঠের কান্নার শব্দ তত বেশি তীব্র হচ্ছে। আশেপাশে 2-1 জনের চাপা স্বর বেশি আসছে। মেঘ রুমের দরজা দাঁড়াতেই চমকে উঠল। হুপ্পি সোফায় বসে আছেন। আবির ফ্লোরে হাঁটু গেড়ে বসে হুপ্পির উড়োতে মাথা রেখে হাউমাউ করে কাঁদছে। আবিরের এক পাশে তানবীর, অন্য পাশে আসিফ ফ্লোরে বসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে। ফুপি আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আবিরও জুড়ে কাঁদছে। জান্নাত আসিফের পাশে সুপাই বসা। হঠাৎ দরজায় মেঘকে দাঁড়ানো দেখে জান্নাত হিমশীতল কণ্ঠে ডাকলো, মেঘ, তুমি এখানে? মেঘের দৃষ্টি আবিরের পানে। মেঘের বুকের ভেতরটা ছলাৎ ছলাৎ করছে। আবির ভাইকে এভাবে কাঁদতে দেখে কাদম্বিনীর দম বন্ধ হয়ে আসছে। হৃদস্পন্দন থেমে গেছে। জান্নাতের মুখে মেঘের নাম শুনে আবির সহ সবাই আঁতকে উঠল। মেঘ রুমে ঢুকতে ঢুকতে আর্তনাদ করে উঠল, কি হয়েছে ওনার? আবির চোখ মুছে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেছে। আবিরের পেছন পেছন তানবীরও বেরিয়েছে। মেঘ আবারও জিজ্ঞেস করলো, আবির ভাই কি হয়েছে উপ্পি? উনি কাঁদছিলেন কেন? ফুপি ভেতরে ভেতরে কাঁদছেন। আসিফ স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু হয়নি, এমনি খারাপ লাগছিল। তোমার না মাথা ব্যথা, যাও ঘুমাও গিয়ে। মেঘ একবার ফুপ্পিকে দেখছে, আবার আরিফ ভাইয়াকে দেখছে, আবার জান্নাত আপুকে দেখছে। আসিফ আবারও বলল, ঘুমাতে যাও মেঘ। জান্নাতের চোখে চোখ পড়তেই সেও ইশারা দিল। মেঘ আবারও এসে রুমে শুয়েছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। চোখের সামনে বারবার আবিরের কান্নারত মুখমণ্ডল ভেসে আসছে।
মনের আকাশে অমাবস্যার নেই, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, কোথাও এক বিন্দু আলোর ছিটেফোঁটা নেই। আবির কেন কাঁদছিল, কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে। রুমে অফুরন্ত বাতাস থাকা সত্ত্বেও মেঘ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে কিছু একটা গলা চেপে ধরে আছে। এপাশ ওপাশ হাঁসফাঁস করতে করতে মেঘ আবারও ঘুমিয়ে পড়েছে। সকালে নাস্তা করেই আবিররা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তানভীর গাড়ি চালাচ্ছে, আবির চোখ বন্ধ করে পাশের সিটে বসে আছে। মেঘ আবিরকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আবির আর তানভীর বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে দুপুরের দিকে আবার বেরিয়েছে। রুমে শুয়ে বসে কোনোভাবেই মন টিকছে না মেঘের। বন্যাকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে, তবুও মন স্থির হচ্ছে না। মেঘ নিচে আসতেই আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, তোমরা বিয়েতে যাওনি? মেঘ আস্তে করে বলল, যেতে ইচ্ছে করছিল না। শরীর খারাপ? না। আলী আহমদ খান মেঘকে খানিক দেখে মোলায়েম কণ্ঠে বলল, কি নিয়ে এত দুশ্চিন্তা করো? মেঘ মৃদু হেসে বলল, দুশ্চিন্তা করি না বড় আব্বু। আলী আহমদ খান ধীর কণ্ঠে বলল, আম্মু, এক কাপ চা করে দিতে পারবে? এক্ষুনি নিয়ে আসছি। আমি চিনি কম খাই। মেঘ মলিন হেসে বলল, জানি বড় আব্বু। মেঘ কিছুক্ষণের মধ্যেই এক কাপ চা নিয়ে আসছে। আলী আহমদ খান এক চুমুক চা খেয়ে হেসে বললেন, মাশাল্লাহ, চা খুব ভালো হয়েছে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, চা ভালো না লাগলে সত্যি কথা বলতে পারেন, আমি কিছু মনে করব না। বসো। মেঘ চুপচাপ পাশের সোফায় বসে মাথা নিচু করে বসেছে। আলী আহমদ খান বাড়ি কণ্ঠে বলে উঠলেন, শোনো, কোনো কিছু ভালো না লাগলে আমি যেমন সরাসরি বলতে পারি, তেমনি ভালো হলে প্রশংসাও করতে পারি। চাটা সত্যিই ভালো হয়েছে। তার থেকেও বড় বিষয়, তোমার বড় আম্মুর সাহায্য ছাড়া তুমি প্রথমবার আমার জন্য এত ভালো চা করেছো। তার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ বড় আব্বু। আলী আহমদ খান দীর্ঘণ্ঠে শুধালেন, আম্মু, তোমার কি মন খারাপ? বড় আব্বুর দীর্ঘণ্ঠে বলা কথাতে মেঘের মন গলে গেছে। চোখ ছলছল করছে, মাথা তুলে তাকাতে পারছে না। ঠোঁট জোর করে ধরে মিথ্যা হাসিটা আর ধরে রাখতে পারছে না। মেঘ ঢুক গলে শীতল কণ্ঠে বলল, না। মেঘ আর বসে থাকতে পারল না। চিবুক নামিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেছে। গত রাত থেকে অস্থির হয়ে থাকা মনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আবির আর তানবীর বেশ রাত করে বাসায় ফিরেছে। ততক্ষণে সবাই ঘুমে আচ্ছন্ন। আবির সকালে উঠে কোথায় বেরিয়েছে। আজ আবিরের বাসায় সবার দাওয়াত। মেঘ যেতে না চাইলেও সবার জোরাজুরিতে বাধ্য হয়ে যাচ্ছে। মেঘ দূর থেকে রিয়া আপুকে দেখছে। মেয়েটাকে জান্নাতাপুর বিয়েতে দেখেছিল, তখন সে রাকিবের প্রেমিকা ছিল। আজ সে বউ বেশে বসে আছে। মেঘ মনে মনে আওড়ালো, পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো একটু বেশিই সুন্দর। রাকিব ভাইয়ের 7 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। কত ঝড় ঝাপটা পেরিয়ে ওনারা এক হতে পেরেছে, এটা শুধু ওনারাই জানেন। আমি তো 1 বছরে পরিশ্রান্ত হয়ে গেছি। 7 বছর ধৈর্য রাখা আমার পক্ষে অসম্ভব। রাকিব ভাইয়া আর রিয়া আপু, আপনাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। হঠাৎ মেঘের নজর পড়ল, রিয়া হাতের ইশারায় মেঘকে ডাকছে। মেঘ সহসা এগিয়ে গেল। রিয়া বসা থেকে উঠে মেঘকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় মেঘ বেশ আশ্চর্য হলো। রিয়া শান্ত স্বরে বলল, আবির ভাইয়া হেল্প না করলে আমাদের বিয়েটা হতো না। ভাইয়াকে অনেক ধন্যবাদ। মেঘ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, উনার ধন্যবাদ আমাকে কেন দিচ্ছেন? রিয়া মৃদু হেসে বলল, ওনাকে তো জড়িয়ে ধরতে পারবো না, তাই তোমাকেই জড়িয়ে ধরলাম। রিয়া অপ্রীতিকর কণ্ঠে আবারও শুধালো, বাই দ্য ওয়ে, আবির ভাইয়াকে জড়িয়ে ধরার অনুমতি কি তুমি কোনো মেয়েকে দেবে? মেঘ সঙ্গে সঙ্গে চোখ গোল করে তাকালো। বুকের ভেতরে ক্রোধটা দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসলো। ক্রোধিত কণ্ঠে বলল, না। রিয়া মেঘের দুগালে হাত রেখে মোলায়েম কণ্ঠে জানতে চাইল, আবির ভাইয়াকে খুব ভালোবাসো, তাই না? মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। দু চোখ ছলছল করছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। রিয়া ঠোঁটে হাসি রেখে বলল, এই মেঘ, একদম কাঁদবে না। তোমার আবির ভাই দেখলে আমার সর্বনাশ করে ফেলবে। কেন? রিয়া ঢুক গেলে নিজেকে সংযত করে বলল, ভাববে আমি তোমাকে বাজে কথা বলেছি। মেঘ হুট করে প্রশ্ন করে বসলো, আপু, আবির ভাইয়া কোথায় জানেন? ওনার কি হয়েছে বলতে পারবেন? কি হয়েছে সঠিক জানি না, তবে ওদের কথোপকথন শুনে মনে হয়েছে ভাইয়া কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছেন। কি বিষয়? সেটা বলতে পারবো না গো। ওরা দুই বন্ধু এমন ধাতু দিয়ে তৈরি যা শেয়ার করবে না, পেটে ঘুম মারলেও বলবে না। তুমি সাবধানে থেকো আর ভাইয়ার যত্ন নিও। যদিও আমি জানি তুমি খুব কেয়ারিং। মেঘ কপাল গোটালো। এমন সময় রাকিব এসে বলল, কি ব্যাপার? আমারও বর্তমানে আমাকে নিয়ে কি আলোচনা চলছে? রিয়া ঠাট্টার স্বরে বলল, আহ, আসছি আমার সেলিব্রিটি গো, তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। রাকিব সহস্যে বলল, আমাকে নিয়ে আলোচনা না করলে কি হবে? আমার বন্ধুকে নিয়ে ঠিকই করছো। বলো, করনি? রিয়া বেঞ্চি কেটে বলল, হ্যাঁ করেছি তো।
আমার বন্ধু সেলিব্রিটি হলে তার বেস্ট ফ্রেন্ড হিসেবে আমিও সেলিব্রিটি। ও আচ্ছা, এই নিয়ম কবে থেকে চালু হলো? আজ, এই মুহূর্ত থেকে। মেঘ তাদের খুনসুটি দেখছে আর হাসছে। নাকি হঠাৎ মেঘের দিকে তাকিয়ে বলল, এই মেঘ, তুমি তো কিছু খেলেই না, তাড়াতাড়ি খেতে যাও, আবির তোমার জন্য না খেয়ে উপরে অপেক্ষা করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাই কখন আসছেন? অনেকক্ষণ। মেঘ দ্রুত ছুটছে। রিয়া রাকিবদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুমি না কিছুক্ষণ আগে বলে গেল ভাইয়া আসেনি? আরে মাত্র আসছে। তাহলে মেঘকে অনেকক্ষণ বললা কেন? আবিরের প্রতি মেয়েদের এই উদ্যোগটা দেখতে খুব ভালো লাগে। আবির বলতেই মেয়েটা অজ্ঞান। রিয়া ফুস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা দুই বন্ধু শুধু মেয়েদের কষ্টই দিতে পারো। মেয়েরা মেয়েটা আবির ভাইয়ার জন্য এত পাগল, তারপরও ভাইয়া কিছু বলে না কেন? মেঘের 1 বছরের ভালোবাসা দেখেই তুমি হতাশ, অথচ আবির কতগুলো বছর যাবৎ নিজের সাথে নিজে লড়াই করে চলেছে সে বেলায়। মেঘকে ছুটতে দেখে আবির কপাল গুটিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এভাবে ছুটছিস কেন? আপনি কোথায় ছিলেন? একটু কাজ ছিল, খাসনি শুনলাম, কেন খেতে পাইনি? না। আবির কপট দুষ্টামি সরে বলল, পেটের 3 ভাগ যদি রাগ, জেদ আর অভিমানে ভরে থাকে, বাকি 1 ভাগ তো পানিই থাকে, তাহলে আর খিদা লাগবে কেন? মেঘ উষ্ট্র উল্টে বিড়বিড় করে বলল, মোটেই না, সবাই খেয়েছে, তুই খাসনি কেন? আপনি আসছিলেন না তাই। কল দিয়ে বলছিলি একবার। মেঘ চোখ পিটপিট করে তাকালো, ধীর কণ্ঠে বলল, মনে ছিল না। আবির তপ্ত স্বরে বলল, বাহ, খুব ভালো। ঈদের বেশ কিছুদিন কেটে গেছে। আবিরদের অফিস শুরু হয়ে গেছে, ভার্সিটিও খুলে গেছে, রাকিব আর রিয়া হানিমুনে গেছে। তাই আবির একা সবকিছু সামলাতে হচ্ছে। 2 অফিস সামলে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। এক বিকেলে মেঘকে কল দিল আবির। মেঘ কল রিসিভ করতে আবির বলল, আমাকে দেওয়ার মতো একটুখানি সময় কি হবে আপনার? আবিরের আহ্লাদিত কণ্ঠে বলা কথা শুনে মেঘ মুচকে হেসে বলল, কেন হবে না? আপনি চাইলেই হবে। তাহলে রেডি হয়ে বের হন। মেঘ রেডি হয়ে বের হতেই দেখলো একটা রিক্সা দাঁড়ানো। মেঘ আশপাশ আবিরকে খুঁজছে, কিন্তু আবির কোথাও নেই। অনেকটা সামনে যেতেই দেখলো আবির একটা গাছের নিচে দাঁড়ানো। মেঘ ডাকতেই রিক্সায় উঠে পড়ল। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, পরে আব্বু তো সেদিন আপনাকে বাইক চালানোর অনুমতি দিয়েছে, তাহলে আপনার বাইক কোথায়? অফিসে। রিক্সা দিয়ে কোথায় যাচ্ছি? দেখি কোথায় যেতে পারি। অনেকটা পথ গিয়ে দুজনে রিক্সা থেকে নামলো। কোলাহল শূন্য একটা রাস্তা। হঠাৎই 2-1টা গাড়ি আপন গতিতে ছুটছে। আবির মেঘকে নিয়ে একটা কালো রঙের নতুন চকচকে প্রাইভেট কারের কাছে গিয়ে থামলো। আবির মৃদু হেসে প্রশ্ন করলো, গাড়িটা কেমন? মেঘ নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, ভালোই। পছন্দ হয়নি? কার না কার গাড়ি, আমি পছন্দ করে কি করব? আবির উদাস ভঙ্গিতে বলল, গাড়িটা আজই কিনেছি। কেমন হয়েছে? মেঘের ভাবশীল জবাব, "আপ- আপনার সাথে ফাইজলামি মানায় না।" আবির ভ্রু গুটিয়ে বলল, আমি ফাইজলামি করতে যাব কেন? সত্যি সত্যি আমার গাড়ি, এই যে চাবি। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের হাতে থাকা চাবিটার দিকে তাকিয়ে রইল। ঢুক গিলে উষ্ঠ সরে জানতে চাইল, আপনি গাড়ি কিনেছেন? জি ম্যাডাম। কিন্তু কেন? আবির বাড়ি কণ্ঠে বলল, গাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বল। মেঘের গাড়ি মেঘের গাড়ির দিকে মনোযোগ নেই, রাগে সরে বলল, গাড়ি আমি দু চোখকে সহ্য করতে পারি না। আবির মুচকি হাসলো। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার বাইক কোথায়? অফিসে। কেন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে আবারও শুধালো, আপনি গাড়ি কেন কিনলেন? আমি মৃদু হেসে বলল, মাঝে মাঝে নিজের অবস্থান বোঝাতে তীব্র অপছন্দের জিনিসকেও পছন্দের তালিকায় যুক্ত করতে হয়। মেঘ শীতল কণ্ঠে বলল, আপনি বাইক চালাবেন নাকি গাড়ি? আবির মেকি স্বরে বলল, আমি বাইক চালাবো, আর তুই গাড়ি। মেঘ সশব্দে হেসে বলল, আমি গাড়ি চালালে আপনার গাড়ি আহত হবে, আর আবির অগ্নিদৃষ্টিতে তাকাতে মেঘ মুখ বন্ধ করে ফেলেছে। আবি স্বাভাবিক কণ্ঠে বলল, চল ঘুরে আসি। মেঘ আবিরের পাশের সিটে বসে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বাইক কেনাতে, বাইকে ওঠার জন্য মেঘ যতটা উদগ্রীব ছিল, গাড়িতে ওঠার জন্য সেই আগ্রহের এক অংশও নেই। ইট পাথরের শক্ত দেয়ালের মতোই খানবাড়ির প্রতিটা মানুষ পাষাণ হয়ে যাচ্ছে। সবাই সবার আপন হওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিষ্ঠুর মানবের ন্যায় আচরণ করে। আলী আহমদ খান একাই 2টা গাড়ি কিনেছেন। ইকবাল খান নিজের টাকায় আলাদা গাড়ি কিনেছেন। অবশেষে আবিরও গাড়ি কিনেছে। এ যেন প্রতিযোগিতা চলছে। নিজের অবস্থান যাচাই করে প্রবল প্রতিযোগিতা। আবির হঠাৎই মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, গাড়ি কিনেছি বলে রাগ করেছিস? মেঘ মলিন হেসে বলল, না, রাগ করিনি। আপনার ইচ্ছে হয়েছে তাই কিনেছেন, এতে রাগ করার কি আছে? মেঘ আবার ঠান্ডা কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করি? হুম। আকিব ভাইয়ের গায়ে হলুদের রাতে আপনি কাঁদছিলেন কেন? বেশ কিছু সময় নিশ্চুপ থেকে আবির তপ্ত স্বরে বলল, নিজের করা ভ্রান্তিগুলো অর্কিতিতে বুকের ভেতর প্রদীপ্ত আগুনের উত্তাপ সৃষ্টি করলে সহস্রবার চেষ্টার পরও নিজেকে অবিচল রাখা যায় না। মেঘ কিছুই বুঝতে পারেনি, তবে প্রতি উত্তরে কিছু বলতেও পারল না।
ঘণ্টাখানেক মেঘকে নিয়ে ঘুরে অবশেষে রাস্তার এক পাশে গাড়ি থামালো আবির। আশেপাশে অনেক মানুষ। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমরা এখানে কেন আসছি? এমন সময় মিনহাস আর তামিম এগিয়ে আসছে। ওদের দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না। আবির মেঘের হাত ধরে আটকে দিল। মিনহাস আর তামিম এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল, সরি ভাই। আবির মৃদু এসে দুজনের সাথে হ্যান্ডশেক করতে করতে বলল, কোনো ব্যাপার না। মেঘ রাগে কটমট করছে। আবির এত স্বাভাবিকভাবে কথা বলছে দেখে মেঘের আরো বেশি রাগ হচ্ছে। মিনহাস আর তামিম আবিরের সাথে টুকিটাকি কথা বলছে আর মেঘ ভিতরে ভিতরে ফুঁসছে। হঠাৎ কেউ একজন পিছন থেকে মেঘের চোখ ধরে মেঘের চোখে হাত ঠেকে বোঝার চেষ্টা করলো। আনমনেই বলল, বন্যা। বন্যা চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল, হ্যাঁ ভাবি। পেছন থেকে মিষ্টিরাও বেরিয়ে আসছে। সবাইকে দেখে মেঘের মন আবারও খারাপ হয়ে গেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, যা হয়েছে সব ভুলে যা। একটা সময় পর পরিবার থেকে বন্ধুরা আপন হয়। তুই এখন সেই সময় আছিস। সামান্য বিষয় নিয়ে রাগ করে থাকিস না প্লিজ। মেঘ রাগে ফুস করে বলল, ওইটা সামান্য বিষয় ছিল না। আমার আর কোনো বন্ধুর প্রয়োজন নেই। আবির শান্ত স্বরে বলল, প্লিজ মেঘ, এত রাগ করে থাকিস না। মিনহাস তামিম কানে ধরে সরি বলছে। মেঘ তবুও মুখ ফুলিয়ে রেখেছে। মেঘের আগে কটমট করে বলল, আপনি বাসায় না গেলে আমি একাই চলে যাব। মিনহাস আর তামিম কাঁদো কাঁদো মুখ করে বলল, তোর পায়ে ধরলে মাফ করবি আমাদের? মেঘ রাগে সরে বলল, না, তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকবো। আবির মেঘকে নিজের দিকে ঘুরে মোলায়েম কণ্ঠে বলল, আমি চাই না আমার কারণে তুই তোর বন্ধুদের সাথে সবভাবে সম্পর্ক নষ্ট করে দিস। ওইটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না। ওইখানে কারো দায় ছিল না। বোঝার চেষ্টা কর। তুই নিজেকে কষ্ট দিস না প্লিজ। আমি পারবো না। আমি ভুল করেছি। আমি আমার ভুলের শাস্তি হিসেবে নিজেকে একা করেছি। আমি একাই থাকবো। আমি ঠান্ডা কণ্ঠে বলল, আমার কথা মানবি না? মেঘ এবার থামলো। চোখ ছোট করে আবিরের দিকে তাকিয়ে রাগে স্বরে বলল, আপনি ওদের সাথে মেশানোর জন্য এত জোর করছেন কেন? আবির মলিন হেসে বলল, জানি না, কিন্তু আমি চাই তুই ওদের সাথে আগের মতো চলাফেরা কর। তুই আমার কথা মানবি কিনা বল। মেঘ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমি ওদের সাথে কথা বললে আপনি যদি খুশি হন তাহলে কথা বলবো। ধন্যবাদ। আমি সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আড্ডা দেওয়া শেষ হলে নিতে আসবে। মেঘরা কিছুটা এগিয়ে গিয়ে শান্ত শিষ্ট জায়গা দেখে বলল। মিষ্টি উদ্গ্রীব হয়ে বলল, সরি মেঘ, আমাদের করা দুষ্টামি এত বড় বাসখাবো ভাবতে পারিনি। প্লিজ মাফ করে দে। তামিম গম্ভীর কণ্ঠে বলল, আসলে আমাদের জায়গা থেকে যেটা ঠিক মনে হয়েছিল আমরা সেটাই করেছি, কিন্তু আমাদের করা কাজটা যে ভুল ছিল সেটা বুঝতে পারিনি। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আমি বহুবার তোদের সাবধান করেছিলাম, তোরা আমার কথা পাত্তাই দিসনি। তোদের জন্য তানবীর ভাইয়ার কাছে কতটা বকা খেতে হয়েছে আমার, এর দায় কে নেবে? মিনহাস গলা খাকানি দিয়ে বলল, আসলেই আমাদের সেদিন তোর কথা শোনা উচিত ছিল। একমাত্র তুই ঠিক ছিলি। মিষ্টি বলে উঠল, বন্যা মেঘের ব্যাপারে বরাবরই ঠিক থাকে। আমরাই বারবার ভুল প্রমাণিত হই। আসলে আমরা মেঘের সত্যিকারই বন্ধু না। ডিপার্টমেন্টের পরিচয় হয়তো 4-5 বছর একসঙ্গে পড়বো, তারপর যে যার মতো সব ভুলে চলে যাব। কিন্তু বন্যা, সে তো সেই স্কুল 7 থেকে মেঘের সাথে আছে। মেঘ কেমন, ওর ইচ্ছে পছন্দ অপছন্দ সবকিছু বন্যার চেয়ে বেশি কেউ জানে না। অথচ বন্যার কথা না শুনে নিজেরা মায়া দেখিয়ে উল্টো বিপদে পড়লাম। তামিম গম্ভীর কণ্ঠে বলল, সত্যি বন্যার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের বিষয়। মেঘ বলল, যেই ঘটনার পর আমি বুঝেছি বন্যা ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। সত্যি আমরা ভালো চাই। বৃষ্টি খানিক ভেবে আমার বলল, এই মেঘ, বন্যা তোর বেস্ট ফ্রেন্ড তাই না? হুম, একমাত্র বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে অনেক বান্ধবী হারিয়েছি, কিন্তু বন্যা সবসময় আমার পাশে ছিল আর এখনো আছে। আল্লাহ বুদয় চান আমরা সবসময় একসাথে থাকি। বন্যা হেসে বলল, হ্যাঁ, এই জন্যই তো দুজন এক সাবজেক্টে চান্স পেয়েছি। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে দীর কণ্ঠে বলল, মেঘ, তুই চাইলে তোদের সম্পর্কটা সারা জীবন এমন রাখতে পারবি। কিভাবে? মিষ্টি মোলায়েম কণ্ঠে বলল, কন্যাকে তানবীর ভাইয়ার সঙ্গে বিয়ে দিলে বন্যা তোর ভাবি হয়ে যাবে। তাহলে তোদের সম্পর্ক আজীবন এভাবেই থাকবে ইনশাল্লাহ। বন্যা চেঁচিয়ে উঠল, জীবনেও না। পাগলের মতো কথা বলিস না। মেঘ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, সত্যিই তো, আমি এটা কোনোদিন ভাবিনি তো কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বেবি, তুমি কি আমার বা? বন্যা মেঘের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, আপনি যাকে অফারটা দিচ্ছেন সে আপনার তার ছেঁড়া অফার শোনার জন্য একদম প্রস্তুত নয়। সরি। চলবে। এ পর্যন্ত ছিল অমৃত ভালোবাসি থেকে পর্ব 56। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।